আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। পতিত স্বৈরাচার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল। 6 দফা দাবিতে সারা দেশের পাশাপাশি ঢাকা পলিটেকনিকেও তালা দিয়েছে শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের ঘোষণা। শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গতি পায়নি অভিযোগ দেবপ্রিয় ভট্টাচার্যের। কারিগরি শিক্ষার্থীরা পক্ষপাত ও বৈষম্যমূলক আচরণের শিকার। রাজনৈতিক দল ও সরকারের প্রকাশভঙ্গি আলাদা হলেও লক্ষ্য অভিন্ন মন্তব্য আলী রিয়াজের। ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সংস্কারের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। এবং ৩৯৮ যাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। যাত্রীদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন সৌদি কর্তৃপক্ষের। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে যুদ্ধের ছক সাজাচ্ছে ভারত পাকিস্তান, সীমান্তে বিমান, নৌ ও সেনা মোতায়েন। সম্ভাব্য সংঘর্ষকে কেন্দ্র করে দুই শিবিরে ভাগ হতে শুরু করেছে বিশ্ব। আর এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। গত 15 বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এজন্য পুলিশকে ব্যাপক জনরোষের মুখে পড়তে হয়েছে এবং অনেক সৎ পুলিশ সদস্যকে সেজন্য মাশুল দিতে হয়েছে। রাজারবাগে পুলিশ সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী যেন কোনো দল বা প্রার্থীর হয়ে কাজ না করে সে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহ 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, সর্বস্তরের মানুষের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটি জনগণের আকাঙ্ক্ষা। এজন্য মূল ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ নিরসন, বিশেষ অভিযান পরিচালনা, অংশীজনের সাথে পুলিশের আন্তঃযোগাযোগ জোরদার করা। দেশে যতগুলো অপরাধ হচ্ছে সবগুলো ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আপনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। পুলিশ ও অন্যান্য বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করেছিল, সেজন্য অনেক ভালো পুলিশ সদস্যকেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। স্বৈরাচারী শাসনামলের 15 বছরে দেশের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করায় সমস্ত ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও নির্দেশ দেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। 3 দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী দিনে 62 জন কৃতি পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। 6 দফা দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে বিভিন্ন করিডোরে বিক্ষোভ মিছিল শেষে সবাইকে বের করে বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেন।
পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকুরিচ্যুত করা, 2021 সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। এদিকে একই দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই। যেটা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে অনেক বেতন বৈষম্য দেখা যায়, এমনকি তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সহ অন্যান্য ভাতার সুবিধা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ক্যাম্পাসে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি 6 দফা দাবি নিয়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা সহ আন্দোলন শুরু করেছেন এবং তারা বিভিন্ন ফটকে তালা দিয়ে দিয়েছেন। এ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। জি, আপনি জানেন যে আসলে 6 দফা দাবিতে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। গতকালকে কিন্তু তারা আসলে ফেসবুকের মাধ্যমে এই কর্মসূচি জানিয়েছেন, আর সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সারা দেশের সবগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কিন্তু এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি কিন্তু সকালবেলায় এই ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এসে শিক্ষার্থীরা সব ধরনের প্রশাসনিক ভবন এবং শ্রেণী কক্ষে কিন্তু তারা তালা ঝুলিয়েছে, যার ফলে কিন্তু আসলে প্রশাসনিক কার্যক্রম, পাঠদান কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে তারা আমাদেরকে বলেন যে গত 8 মাস ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার থেকে তাদের বহুবার এই দাবি মেনে নেওয়ার জন্য নানা আশ্বাস দেওয়া হলেও কিন্তু তারা সেই দাবি মেনে না নেওয়ায় কিন্তু আজকে অনেকটা বাধ্য হয়েই কিন্তু তারা এই কমপ্লিট শাটডাউন দিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে তাদের এই 6 দফা দাবি যদি মেনে না নেওয়া হয় তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন, প্রয়োজনে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আরো একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে তাদের কর্মসূচিগুলো, আপাতত কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ক্যাম্পাসের ভিতরেই থাকবে। তারা সড়কে কোনো ধরনের কর্মসূচি তারা করবেন না, যাতে করে যেন সাধারণ মানুষের কোনো ধরনের যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য আসলে তারা ক্যাম্পাসেই কর্মসূচি করবেন। সড়কে আপাতত তারা কোনো ধরনের কর্মসূচি করবেন না বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে উপস্থিত ছিলেন, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর। খায়রুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তেজগাঁয়ের পলিটেকনিক ক্যাম্পাস থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গতি পায়নি বলে অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি জানান, বৈষম্য, পক্ষপাত ও অবহেলার সবচেয়ে বড় উদাহরণ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা। সিপিটি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান জানান, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনের বিনিয়োগ আসবে বাংলাদেশে, সে সুযোগকে কাজে লাগাতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। শারফুল আলমের রিপোর্ট। কয়েক সপ্তাহ ধরেই 6 দফা দাবিতে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলোতে চলছে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন। দেশ জুড়ে 1000 শিক্ষা প্রতিষ্ঠানে 4.25 লাখ শিক্ষার্থী কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের দাবিতে অনড়। এই পরিস্থিতিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বর্তমান পরিস্থিতি ও সংস্কার নিয়ে মিডিয়া ব্রিফিং এর আয়োজন করে
এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম। ভবিষ্যৎ অর্থনৈতিক সংকট উত্তরণের মূল কারিগর এই শিক্ষার্থীদের অবহেলা করার কোনো সুযোগ নেই বলে জানান বিশ্লেষকরা। বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্য হচ্ছে সেটাকে নিরসন করতে হবে। এটার জন্য কেন ছেলে মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে শাটডাউন করতে হবে, এইটা আমি অনুধাবনের ভিতরে আমার আসে না। বাংলাদেশের শিক্ষা এখন বৈষম্য বৃদ্ধির একটা মূল হাতিয়ারে পরিণত হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে শিক্ষা পাঠ্যক্রম নিয়ে একটি কমিটি গঠন করেছিল। পরবর্তীতে সেটার কাজ আর খুব বেশি আগায়নি, অথচ বিভিন্ন উপদেষ্টাদের কথা ইত্যাদির ভিত্তিতে ওনারা যেইভাবে আশ্বস্ত করেছেন সেইভাবে কার্যত ওনারা পদক্ষেপ দেখাননি। শিক্ষা খাতে সরকারকে সংস্কারের প্রস্তাব দেয়া হলেও তা আমলাতান্ত্রিক জটিলতায় বাস্তবায়ন হয়নি জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন, এসডিজি পরবর্তী অর্থনীতির গতি বাড়াতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মার্কিন শুল্ক সুবিধা হিসাবে চীনের বিনিয়োগ আসতে পারে বাংলাদেশে। এই সুযোগকে কাজে লাগাতে হবে সরকারকেই। চীন এখন তার ডাইভার্সিফাই করবে, আমাদের মতো দেশগুলোতে বিনিয়োগ করে তারপরে এখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে সে রপ্তানি করতে চাইবে, যাতে অতিরিক্ত শুল্কটা দিতে না হয়। ভোকেশনাল অ্যান্ড এই টেকনিক্যাল এইগুলো স্টুডেন্টদের সম্বন্ধে যে তাদেরকে কিভাবে আমরা সহায়তা করছি, এই বৃত্তিমূলক শিক্ষায় যারা আছে তাদের জন্য কি করেছে, মানসম্মত কতটুকু দিতে পেরেছি, তাদের এমপ্লয়মেন্টের সুযোগ কিভাবে দিতে পারি। আধুনিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন না হলে শুধু শিক্ষা খাতেই নয়, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেন গবেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ শুধুমাত্র সরকারের আকাঙ্ক্ষার বিষয় নয়, এটি জাতীয় স্বার্থে তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও অংশীজনদের ঐকমত্যের উপর নির্ভর করবে সংস্কারে আমরা কতটা সফল হয়েছে। এ সময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সংস্কার শেষ করার আহ্বান জানান। 16 বছর ধরে যে ফ্যাসিবাদী শাসন এদেশের প্রাতিষ্ঠানিক সমস্ত রকম সম্ভাবনাকেই প্রায় তিরোহিত করে দিয়েছিল, যার বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিগুলো লড়াই করেছে, যার সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্যতম হিসেবে অংশীদার থেকেছে, সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেটাই হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য। আমরা দেশে একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করব। মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করব। 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, এবারকার আমরা সংস্কার এবং নির্বাচন আমরা সেটাকে বলতে পারেন প্রায় একসাথে এটাকে বিবেচনা করে বাংলাদেশ সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। সীমিত পরিসরে হলেও আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এজন্য সকল রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অডিটোরিয়ামে প্রবাসীদের ভোটিং সিস্টেম নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই আয়োজনে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্টজনেরা অংশ নেন। এ সময় প্রবাসীদের ভোট এবং এর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করেন সিএসি। রাজনৈতিক দলগুলো সমর্থন না পেলে নির্বাচন কমিশনের সব উদ্যোগ বিফলে যাবে বলেও জানান তিনি। এ সময় আগামী 15ই মে পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে তাদের মতামতের জন্য সময় দেয় কমিশন। সম্মানিত দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদেরকে আমরা ডিসিপ্লিন করবো, আমরা কি করেছি এবং থ্রু ইউ সারা জাতিকে আমরা জানাতে চাই যে আমরা এক্ষেত্রে কাজ করছি এবং কি কাজ করছি তাও জানাতে চাই। কারণ আমরা চাই পরবর্তী ইলেকশনে অন্তত শুরুটা হোক, যাত্রাটা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আপনার ফ্যামিলি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে রোল ব্যাক পারেন নানা রকম সমস্যা। 398 যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট।
সোমবার রাত 2:15টার দিকে হজ যাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এবারের সার্বিক আয়োজনে খুশি যাত্রীরা। এর আগে হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এবারের হজ যাত্রা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হওয়ার আশা জানান ধর্ম উপদেষ্টা। তরিক ইসলামের রিপোর্ট। শুরু হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের অন্যতম ধর্মীয় জমায়েত হজ পালনের উদ্দেশ্যে হজ যাত্রার। সোমবার দিবাগত রাতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে ইমিগ্রেশন শেষে হজ যাত্রীরা আসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত 2:15টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 398 জন যাত্রী নিয়ে শুরু হয় হজ যাত্রার। এবারের হজ যাত্রার সার্বিক আয়োজনে খুশি যাত্রীরা। আমাদের এবারের আয়োজনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এ পর্যন্ত আমি যে আসছি প্রত্যেকটা জায়গায় আমাদের গাইড রয়েছে। আমার দেশ এবং জাতির জন্য আমি মঙ্গল কামনা করি সবসময়। হ্যাঁ, তবে পথে একটু জাম বেশি, জামের কারণে হজযাত্রীদের খুব কষ্ট হয়। বিশেষ করে ফিলিস্তিনিদের মুসলমানদের জন্য বিশেষভাবে দোয়া করব। এর আগে আশকোনার হজ ক্যাম্পে হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। এই সময় সৌদি আরবের আইন মেনে চলতে যাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি। এবং 232টা ফ্লাইট, 3 এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস হাজিদেরকে ক্যারি করে সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি আমরা এগুলো দেখভাল করব। এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। হজ ফ্লাইট শুরুর প্রথম 24 ঘন্টায় 10টি ফ্লাইটে 4180 জন হজ যাত্রীর সৌদি আরব যাবার কথা রয়েছে। হজ ফ্লাইট চলবে 31শে মে পর্যন্ত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে স্থানীয় সময় সকাল 7:30টায় বাংলাদেশের হজ যাত্রীদের নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বিমানবন্দরে তাদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনসুলেটর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। সব ধরনের বিড়ম্বনা দূর করে অনেকটা আগে ভাগে মক্কার হজের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশি হাজিদের জন্য সরকারি বেসরকারি বাড়ি ভাড়া সহ মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে হজের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ হজ মিশন। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পবিত্র হজ পালনে পুণ্যভূমি মক্কায় যাত্রা শুরু করেছেন বাংলাদেশিরা। বিভিন্ন দেশ থেকে হজ পালনে আসা মানুষদের সাদর অভ্যর্থনা জানাচ্ছে সৌদি সরকার। একই সাথে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কায় বাংলাদেশি হজ মিশন। বাড়ি ভাড়া থেকে শুরু করে হজ পূর্ব সব ব্যবস্থাপনা সম্পন্ন করতে নিয়োগ দেওয়া হয়েছে কয়েকশো কর্মী। সব এজেন্সি এবং মিশনগুলো বাস কোম্পানির সাথে কন্ট্যাক্ট করেছে যে কোন কোম্পানির বাসকে ব্যবহার করবে। এয়ারপোর্ট থেকে হোটেলে পর্যন্ত পৌঁছানোর যাত্রাটাও তাদের আরামদায়ক হবে। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া, ইবাদত, শীততাপ নিয়ন্ত্রিত তাঁবুসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। প্রথম ফ্লাইটে প্রথম বাংলাদেশি হিসাবে 237 নম্বর মক্তবের থেকে আমাদের 240 জনের মতো হাজি আসতেছে। আমরা সকলকে রিসিভ করার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। এদিকে হজের আনুষ্ঠানিকতায় নিরাপত্তা নিশ্চিতে 20,000 নিরাপত্তার কর্মী ও 10,000 স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে দেশটি। سخر لخدمة هذه الفئة من الحجاج، وعندنا إن شاء الله أول رحلة لقدوم الحجاج يوم 29 من هذا الشهر المبارك। পবিত্র হজ পালন শেষে হাজিরা নির্বিঘ্নে দেশে ফিরে আসবেন এমনটাই প্রত্যাশা সকলের। আশিকুর রহমান, এটিএন বাংলা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অন্যায়ভাবে দেশে পাঠানো হয়েছে আরও 70 জন প্রবাসীকে। সোমবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দা থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে তারা পৌঁছান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় দীর্ঘদিন কাজ করে বেতন না পাওয়া ও সৌদি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিনা অপরাধে জোরপূর্বক সৌদি ফেরত রেমিটেন্স যোদ্ধারা। অভিযোগ তোলেন দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়ে।
আমরা বৈধ হয়ে যাওয়ার পরে দেখা গেছে ওইখানে অনেক প্রবাসী আছে যারা এখনো জেলে 3 মাস 6 মাস থাকার পরে তাদের অটো হুরুপ লেগে যায়। আমারও মারছিল ব্ল্যাক গ্রুপ, তার জন্য আমি লাগাইতে পারি না, আমি চলে আসছি। আমি 12 দিন আসছিলাম। 7 মাস কাজ করছি, 7 মাসের বেতন পাইছি না ভাই, 7 মাস বয়েছিলাম ভাই, এমনি জীবনটা গেছে ভাই। সৌদি আরবের ভিতরে যাদের আকামা এক্সপায়ার হয়েছে, কোনো হুরুপ নাই, কিন্তু গভর্নমেন্ট অটোমেটিক হুরুপ দিয়ে পাঠাইয়া দিতেছে। উপমহাদেশের আকাশে যুদ্ধের দামামা আরও জোরদার হচ্ছে। ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধকে কেন্দ্র করে পক্ষ নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র। চীন ও তুরস্ক এরই মধ্যে পাকিস্তানের পক্ষ নিয়েছে। ভারতও মিত্র দেশগুলোর সমর্থন পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। ভারতীয় সামরিক বাহিনী যাতে 2 সীমান্ত ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয়, সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। ভারতও কাশ্মীর সীমান্তের পাশাপাশি লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। ভারত শুধুই পশ্চিম সীমান্ত নয়, লাদাখ, অরুণাচল ও সিকিমে হামলার সম্ভাব্যতাকে মাথায় রেখে সাজাচ্ছে যুদ্ধ প্রস্তুতি। কারণ যদি যুদ্ধ বেঁধেই যায় তাহলে পাকিস্তান পাশে পাচ্ছে পরীক্ষিত বন্ধু চীন ও তুরস্ককে। চীনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বেইজিং পাশেই আছে পাকিস্তানে। দেখা যাচ্ছে পেহেলগামে সন্ত্রাসী হামলার ইস্যুতে পাকিস্তান ও চীন একই সুরে কথা বলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগেই জানিয়েছেন, কাশ্মীর হামলার আন্তর্জাতিক তদন্তে তারা রাজি। এর একদিন পরেই চীনও ঠিক সেই কথাই বলেছে। সুতরাং পাকিস্তানের সঙ্গে সংঘাতের সুযোগে চীন যে লাদাখ, অরুণাচল, সিকিমে আবার হানা দিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়বে না, সেই নিশ্চয়তা নেই। বরং ভারতীয় সামরিক বাহিনী যাতে 2 ফ্রন্টে ভাগ হয়ে নাস্তানাবুদ হয়, সেই প্ল্যানই সাজাচ্ছে পাকিস্তান ও চীন। করাচি বন্দরে চীনের 2টি সাবমেরিন আগে থেকেই মোতায়েন রয়েছে। শনিবার থেকে তুরস্ক এবং চীন নিজেদের সমরশক্তি জড়ো করতে শুরু করেছে পাকিস্তানের বন্দর এবং এয়ারফোর্স বেজে। গত 48 ঘন্টায় তুরস্কের 6টি C-30 এয়ারক্রাফট এসেছে পাকিস্তানে। তাই ভারতও 2 সীমান্তে যুদ্ধ মোকাবেলার পুরোদস্তুর প্রস্তুতি নিচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন। পাশাপাশি 3 সামরিক প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী। এদিকে বন্ধু রাষ্ট্রের সমর্থনে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আর সমরসজ্জা তৈরি হচ্ছে পাকিস্তান ও চীন 2 সীমান্তেই। এদিকে ভারতের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পাকিস্তান করাচিকে মুড়ে দিয়েছে কঠোর নিরাপত্তার বলয়। সর্বাধিক F-16, J-10 এবং JF-17 মোতায়েন করা হয়েছে করাচিতে। ভারতও বসে নেই। রয়টার্স বলছে, ভারত নৌবাহিনীর জন্য $741 কোটি ফ্রান্সের কাছ থেকে 5ম প্রজন্মের আরও 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে সংক্রান্ত চুক্তিও স্বাক্ষর হয়েছে। সমর বিশেষজ্ঞদের অনুমান, ভারত যদি সত্যিই যুদ্ধ শুরু করে তাহলে রণকৌশল নিছক বিমান, নৌ এবং সেনাবাহিনীর সরাসরি আক্রমণের উপরে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধে জিততে চালাবে সাইবার এবং স্পেস অ্যাটাক। পাকিস্তানের মিলিটারি কমান্ড নেটওয়ার্ক ও সিগন্যালিং সিস্টেমে আঘাত এনে কমিউনিকেশন বিপর্যস্ত করে দিতে পারে। ঠিক একইভাবে ডিফেন্স স্পেস এজেন্সির টার্গেট হতে পারে পাকিস্তানের মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক। এর পাশাপাশি ভারত জানার চেষ্টা করছে কোথায় কোথায় আছে জঙ্গিদের হাইড আউট। এই নিশানায় বিমান বাহিনীর লক্ষ্যভেদের জন্য প্রস্তুতি নিচ্ছে ড্রোন অ্যাটাকের। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। আজ ভয়াল 29 এপ্রিল। 1991 সালের এ দিনে ঘূর্ণিঝড় ম্যারি এন এর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় কক্সবাজার চট্টগ্রাম উপকূল। এতে প্রাণ হারান প্রায় 1,38,000 মানুষ। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হন হাজারো মানুষ। সেই ভয়ঙ্কর স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ। এদিকে এত প্রাণহানির পরেও গত 34 বছরে মানুষের জীবন রক্ষায় গড়ে ওঠেনি টেকসই বাঁধ। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসাইন শাকিলের প্রতিবেদন, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধরুং ইউনিয়নের পিল্লারপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস। 1991 সালের ঘূর্ণিঝড়ে বংশের 73 জন স্বজনকে হারিয়েছেন তিনি। স্বজনেরা কেউ পানির তোড়ে ভেসে গেছে, কেউ মারা যান গাছ কিংবা দেয়াল চাপায়। জেলে মোহাম্মদ ইউনুস এখনো 34 বছর আগের ভয়াল সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। এই শুরুতে যে দূর আছে তার জায়গা দূরত্ব আরো টুকুক জায়গা বাইরে বেরিয়ে ছিল। মোহাম্মদ ইউনুসের মতো কুতুবদিয়ার আলী আকবর ডেইলের তাবালের চর গ্রামের বয়োবৃদ্ধা পুতিলা বেগম, আয়েশা বেগমও হারিয়েছেন সন্তান স্বজনদের। মা বাবা মারা গিয়ে আতুন পৌঁছানে দুয়া গিয়ে তান গিয়ে না
আর 7 বছর জায়গায়। এদিকে স্বজন হারানো মানুষগুলো 34 বছর ধরে ক্ষত বয়ে বেড়ালো টেকসই বাঁধ না থাকায় প্রতি বর্ষা মৌসুমে তলিয়ে যায় তাদের ফসল, গ্রাম। এ নিয়ে রয়েছে ক্ষোভ, দুশ্চিন্তা। এক সময় ছিল 54 বর্গ কিলোমিটার, এখন এই দ্বীপটা বাঁধতে এখন আসছে 17 কিলোমিটার। কুতুবদিয়ার মানুষের অধিকার বেড়িবাঁধ, আর কোনো কথা নাই। আমাদের বেড়িবাঁধ ছাড়া আমরা সবকিছু আমাদের অর্থহীন। এদিকে কুতুবদিয়ার ভাঙা বাঁধের বিভিন্ন পয়েন্ট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করলেও সরকারের কোনো উদ্যোগ চোখে পড়েনি। অপরদিকে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সংস্কারের নামে প্রতি বছর অর্থ অপচয় করে। ভাঙার সাথে সাথে যদি ওনারা কাজ করে ফেলে তাহলে আমাদের ভাঙলো 1 কিলোমিটার, কাজ তো করতে হবে 5 কিলোমিটার ওনাদের। তবে প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মানুষের সুরক্ষায় দ্রুত বেড়িবাঁধ সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। কুতুবদিয়ার যে বেড়িবাঁধ ডেক নির্মাণ করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় ডিপিপি প্রেরণ করা আছে, সেটা সরকারের উচ্চ পর্যায়ে পরবর্তীতে যদি কোনো ব্যবস্থা নেই সে প্রেক্ষিতে হয়তো কার্যক্রম গ্রহণ করা হবে। দ্বীপ রক্ষায় যুগোপযোগী উদ্যোগের দাবি জানিয়েছেন কুতুবদিয়াবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেনাপোল পেট্রোপোল সীমান্তের 0 পয়েন্টে 2 দেশের বাণিজ্যিক প্রতিনিধিদের মধ্যে প্রয়োজনীয় বৈঠক 8 মাস ধরে বন্ধ রয়েছে। এই বৈঠকে আমদানি রপ্তানি বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সহজেই সমাধান হতো। দীর্ঘদিন বৈঠক বন্ধ থাকায় আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দিয়েছে নানা জটিলতা। বেনাপোল প্রতিনিধি আহমদ আলী শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন তরিক ইসলাম। জুলাই আন্দোলনের পর দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে 2 দেশের মধ্যে সৃষ্টি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আগে আমদানি রপ্তানি সংক্রান্ত সমস্যার সমাধানে বেনাপোল পেট্রাপোল স্থল বন্দরের 0 পয়েন্টে ব্যবসায়ী প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হতো। 5 আগস্টের পর থেকে সেই আলোচনা বন্ধ। ট্রান্সশিপমেন্ট প্রথা বাতিল ও বেনাপোল বন্দরের কার্গো শাখার কার্যক্রমে জটিলতা দেখা দিয়েছে। এগুলো নিয়ে 2 দেশের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন ও কাস্টমস ও বন্দরের সমন্বয়ে বৈঠক অতি জরুরি। এতে বন্দরের বাণিজ্য পরিস্থিতি দিন দিন জটিল হয়ে পড়েছে। সেখানে বেশ কয়েকটি সমস্যা তো আগেও ছিল, এখনো আছে। নিয়মিত যোগাযোগ, 2 দেশে 5 সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল 2006 সালে, যে প্রতি মাসে একবার করে 2 দেশের কাস্টম কর্মকর্তা পোর্ট এরা আলোচনা করবে বিভিন্ন সমস্যা নিয়ে। এটা অবিলম্বে করা উচিত। ভারত এবং বাংলাদেশের সাথে এই স্টেক হোল্ডারদের নিয়ে যদি একটা বৈঠক করা যায় তাহলে আমার মনে হয় এটা ব্যবসার ক্ষেত্রে 2 দেশের ভিতরে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং যে কোনো জটিলতা নিরসনের ক্ষেত্রে 2 দেশের প্রতিনিধি দলের বৈঠক করার একটি রেওয়াজ আছে। 2 বন্দরের মধ্যে আমাদের পরিচালক পর্যায়ে যোগাযোগ আছে। যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা এবং যে কোনো বিষয়ে আমরা কথা বলি। এই পরিস্থিতি উত্তরণে ভারতীয় বন্দর কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান বাংলাদেশি ব্যবসায়ীদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি। স্থানীয় সময় সোমবার এই ভোট অনুষ্ঠিত হয়। দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা CBC এবং CTV নিউজ জানিয়েছে, সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টের 343 আসনের মধ্যে সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। এর ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় থাকছেন। অর্থনীতিবিদ পেশাজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। তবে এই ফলাফলের ভিত্তিতে তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদি না পান তাহলে তাকে হয়তো ছোট কোনো দলের সহায়তা নিয়ে জোট সরকার গঠন করতে হবে। আর এবারে থাকছে পার্টেক্স খেলার খবর।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে এনামুল হক বিজয় আর সাদমান ইসলাম যোগ করেন 118 রান। দীর্ঘদিন পরে দলে ফেরা বিজয়ের ইনিংস শেষ হয় ব্যক্তিগত 39-এ। এরপর মমিনুল হকের সাথে জুটি বাঁধেন সাদমান, তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সবশেষ 2021 সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন এই ওপেনার। এর আগে 9 উইকেটে 227 রান নিয়ে খেলতে নেমে কোনো রান যোগ না করেই অল আউট হয় জিম্বাবুয়ে। 6 উইকেট নেন তাইজুল ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 198 রান। ফেডারেশন কাপের অসমাপ্ত ফাইনালের বাকি 15 মিনিটের খেলা হবে আজ। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। গত মঙ্গলবার ফাইনাল ম্যাচে হুয়ান লেসকানোর গোলে প্রথম লিড নেয় বসুন্ধরা কিংস। এরপর মোহাম্মদ ইব্রাহিম সমতায় ফেরান আবাহনীকে। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর 2 মিনিটের মধ্যেই ম্যাচ বন্ধ হয়ে যায়। 1 ঘন্টা 10 মিনিট পর খেলা শুরু হলেও কোনো দলই নির্ধারিত সময়ে গোল করতে পারেনি। পরবর্তী সময়ে আলো স্বল্পতার কারণে ম্যাচ স্থগিত করা হয়। আজ বাকি 15 মিনিটের খেলায় 10 জনের কিংসের বিরুদ্ধে লড়বে 11 জনের আবাহনী। নির্ধারিত সময়ে ভাগ্য নির্ধারিত না হলে ম্যাচ করাবে ট্রাই ব্রেকারে। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার। পতিত স্বৈরাচার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছিল। 6 দফা দাবিতে সারা দেশের পাশাপাশি ঢাকা পলিটেকনিকেও তালা দিয়েছে শিক্ষার্থীরা। লাগাতার আন্দোলনের ঘোষণা। শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গতি পায়নি, অভিযোগ দেবপ্রিয় ভট্টাচার্যের। কারিগরি শিক্ষার্থীরা পক্ষপাত ও বৈষম্যমূলক আচরণের শিকার। রাজনৈতিক দল ও সরকারের প্রকাশভঙ্গি আলাদা হলেও লক্ষ্য অভিন্ন, মন্তব্য আলী রিয়াজের। ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সংস্কারের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। এবং 398 যাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট। যাত্রীদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন সৌদি কর্তৃপক্ষের। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।